আজ হাওড় অঞ্চলে ১ মাস মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারের পক্ষ থেকে প্রথমবারের মতো এই কর্মসূচি দেয়া হয়। তবে কোনো ধরনের প্রণোদনা ছাড়া এই নিষেধাজ্ঞা মানতে দেখা যায়নি জেলেদের। শহীদ নূর আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। হাওরে মাছের উৎপাদন বাড়াতে মাছের প্রজনন মৌসুম ২৯ মে থেকে ১ মাস ব্যাপী মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় মৎস্য অধিদপ্তর। তবে কোনো ধরনের প্রণোদনা বা আর্থিক সহায়তা ছাড়া এই নিষেধাজ্ঞা মানতে দেখা যায়নি সুনামগঞ্জের বিভিন্ন হাওরের জেলেদের। মাছ ধরতে পারে না তেমন বাচ্চা কাচ্চা ভালো মহিলা খান মাছ ধরা বন্ধ হলে তো খাজাটা দিতে হবে সবাই। চবাইলাম না টেয়াটো চবাইলাম না আমরা চলতাম মাছ মানো নিষেধ দিলে আমরা কেন বাঁচাম। জেলেরা বলেন অতিবৃষ্টিতে হাওরের ফসল হারানোর পর জীবিকা নির্বাহের একমাত্র উপায় ছিল মাছ শিকার। বিকল্প না থাকায় বাধ্য হয়ে মাছ ধরতে হয়েছে তাদের। মূলত জেলে আছে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে, এরার লাগিয়া বিকল্প একটা ব্যবস্থা করা লাগবে সরকারের। পদ্মা ইলিশ যারা মারে তারা যেভাবে একটা ড্যামারে দেওয়া হয়, বাতা দেওয়া হয়, এইভাবে আর একটু সুবিধা দিলে কদিন তারা মাছ মারবে না। নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের সরকারি সহায়তা দেওয়ার পাশাপাশি আইনের যথাযথ বাস্তবায়নের দাবি জানান হাওর আন্দোলন নেতারা। সরকারকে শুধু এইভাবে একটা নির্দেশ দিলে চলে না, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, জেলেদেরকে সাহায্য করতে হবে, তাদেরকে প্রণোদনা দিতে হবে, তাহলেই হয়তো মাছের সম্পদ রক্ষা করা হবে। এদিকে মৎস্য কর্মকর্তারা আগামীতে নিষেধাজ্ঞার সময়ে জেলেদের প্রণোদনা দেওয়ার আশ্বাস দেন। জেলেদের বিকল্প কর্মসংস্থান যদি করা যায়, তাদেরকে মাছ ধরা পেশা ব্যতীত অন্য কোনো আয় রোজগারের অন্য কোনো পথে যদি তাদেরকে দক্ষতা অর্জন করানো যায়, এগুলো ক্ষেত্রেও সফলতা আসতে পারে। সুনামগঞ্জ জেলায় ৯০,০০০ নিবন্ধিত সহ প্রত্যক্ষ পরোক্ষভাবে মাছ ধরার সাথে জড়িত রয়েছেন ১,২০,০০০ জেলে। নূর তাজমিন নীর, ৭১। নিষেধাজ্ঞা শেষে হাওড় অঞ্চলে মাছ ধরা শুরু করেছে জেলেরা, আরও জানাচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, কি বলছেন জেলেরা প্রণোদনার বিষয়ে, কি বলছেন মৎস্য কর্মকর্তারা? মুন্নি, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা প্রতিবেদনটি তো দেখানোর চেষ্টা করেছিলাম। আজ ২৮ জুন মূলত এই নিষেধাজ্ঞার যে ১ মাস ছিল সেটির শেষ দিন, এবং আজকের পর থেকেই মূলত হয়তো জেলেদেরকে আনুষ্ঠানিকভাবেই মাছ ধরতে হবে, এমনটাই আসলে মৎস্য অধিদপ্তরের বিধান অনুযায়ী রয়েছে। কিন্তু বাস্তবিক অর্থেই এই যে নিষেধাজ্ঞা যেটি দেয়া হয়েছিল সেটির কার্যত একটি নিষ্ফল ছিল, কেননা আমরা দেখেছি যে ১ মাস, সেই ১ মাসেই হাওরে জেলেরা গিয়েছেন, তারা মাছ ধরেছেন অবাধে। এই হাওর গুলোতে আসলে মাছ ধরতে আমরা দেখেছি। এটির অন্যতম কারণ ছিল জেলেদের যে জীবিকার মূল উৎস হচ্ছে এই মাছ ধরা, এবং তাদের বিকল্প কর্মসংস্থান না থাকার কারণে তারা বাধ্য হয়ে এই মাছ ধরতে গিয়েছেন। আমরা জেলেদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে নিষেধাজ্ঞা মূলত একটি যেটি দেয়া হয়েছে সেটি কোনো ধরনের প্রণোদনা ছাড়া বা সহায়তা ছাড়া যে নিষেধাজ্ঞা দিয়েছে তারা সেটি মানতে পারেননি, এবং বাধ্য হয়েই আসলে হাওরে তারা গিয়েছেন। আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের হাওর আন্দোলনের নেতাদের সাথে, তারা যেমনটা জানিয়েছেন যে সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটি নিয়ম রক্ষার নিষেধাজ্ঞা, এটি আসলে কোনোভাবেই হাওরের জেলেরা মানতে পারেননি। কেননা এই নিষেধাজ্ঞা যদি তারা মানেন তাহলে তাদের পরিবার পরিজন নিয়ে, জীবিকা নির্বাহ নিয়ে তারা একটা সন্ধির হানের মধ্যে পড়বেন, অর্থাৎ একটা বিপর্যয়ের মধ্যে পড়বেন। তারা মনে করেন এসব নিষেধাজ্ঞা কার্যত করতে হলে অবশ্যই জেলেদেরকে সহায়তার আওতায় আনতে হবে, নতুবা এই নিষেধাজ্ঞা মানবে না। তো মুন্নি, এই ছিল সুনামগঞ্জের মাছ ধরা এবং হাওরের সর্বশেষ। শহীদ নূর আহমেদ সঙ্গেই থাকবেন। দর্শক, আজ হাওর অঞ্চলে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হয়েছে। আশ্বাস থাকলেও কোনো প্রণোদনা পাননি জেলেরা। এই বিষয়ে কথা বলতে শহীদ নূর আহমেদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। রাজবাড়ীতে এবছর পেঁয়াজের ভালো ফলন হলেও ন্যায্য দাম পাননি কৃষক। তারা জানান উৎপাদন খরচের অর্ধেক দামে পেঁয়াজ বিক্রি হওয়ায় লোকসান হচ্ছে। দাম না পেয়ে খালের পানিতে পেঁয়াজ ফেলে ক্ষোভ জানান কৃষকরা। তবে কৃষি বিভাগের দাবি উৎপাদন বেশি হওয়ায় আপাতত দাম কমেছে, সামনে বাজার পরিস্থিতির উন্নতি হবে। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পেঁয়াজের ন্যায্য দাম না পেয়ে খালের পানিতে ফেলে প্রতিবাদ জানিয়েছেন কৃষক। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবছর প্রতিমন পেঁয়াজ উৎপাদনে খরচ হয়েছে প্রায় ১,২০০ টাকা, অথচ বিক্রি করতে হচ্ছে মাত্র ৬০০ থেকে ৮০০ টাকায়। আমার উৎপাদন যদি ৫০ টাকা খরচ ভাঙে, আপনি ৩০ টাকায় খাবার চাবেন, কোন কায়দায় খাবার চান? আমার মাথায় ধরে না। সার যেভাবে কিনছি, জনের দাম ১,০০০ টাকা করে, পেঁয়াজ ৭০০ টাকা করে। আপনি দেখেন বাজারের মধ্যে ঘুরবেন, লাল পেঁয়াজ ৬০০ টাকা করে পাওয়া যাচ্ছে। কৃষকদের অভিযোগ, সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি সবকিছুর দাম বেড়েছে, কিন্তু পেঁয়াজের বাজার দর আশানুরূপ হয়নি। এতে লাভ তো দূরের কথা, মূলধন ফেরত পাওয়াও অনিশ্চিত হয়ে পড়েছে। সারের দাম বেশি, জোনের দাম বেশি, দানার দাম বেশি, তাহলে আমরা কোন দিক যাবো সেই কথা কন? আমার তো যাওয়ার জায়গা নাই। এইভাবে তো চাষি আসলে বাঁচে না, করার নাই কিছু। কি করবো আমরা? আমাদের পেঁয়াজ যেন ১৫০০ থেকে ১৮০০ টাকা মন করে, একটাই দাবি আমাদের। এদিকে কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে রাজবাড়ী জেলায় ৩০,৪৭৮ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। উৎপাদন বেশি হয়, বাজারের দাম কমেছে। পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে। আমরা যথেষ্ট চেষ্টা করতেছি দামের জন্য। বাংলাদেশ সরকার তো এলসি খোলেই নেই, যার কারণে পেঁয়াজ, বিদেশি পেঁয়াজও আসতেছে না। তথাপিও কিছুটা দাম বৃদ্ধি পাইলে কৃষক শান্ত থাকবে এবং কৃষক খুশি হবে। এবছর রাজবাড়ীতে প্রায় ৫ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন সংরক্ষণাগারে প্রায় ৩,৭৫,০০০ মেট্রিক টন পেঁয়াজ মজুদ রয়েছে। আল ইমরান, ৭১। রাজবাড়ীতে পেঁয়াজের ন্যায্য দাম না পেয়ে ক্ষুব্ধ কৃষকরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, পেঁয়াজের দাম বিষয়ে কি বলছেন কৃষকরা? এ বিষয়ে কৃষি বিভাগ কি বলছে? আপনি জানেন, পেঁয়াজ উৎপাদনের তৃতীয় জেলা রাজবাড়ী। এই জেলা থেকে কিন্তু দেশের 14% পেঁয়াজ উৎপাদিত হয়। আর প্রতি বছরই আমরা দেখি এই জেলার কৃষকেরা পেঁয়াজের আবাদ কিন্তু বাড়ায় এবং তারা ন্যায্য মূল্য পায়। এবছর রাজবাড়ীতে কিন্তু তার ভিন্ন চিত্র। আমি ঠিক আজকে রয়েছে রাজবাড়ীর পেঁয়াজ বাজারে। আমরা আজকে সকাল থেকে দেখেছি রাজবাড়ীর যারা কৃষক রয়েছে তারা কিন্তু পেঁয়াজ বিক্রি করার জন্য রাজবাড়ীর এই পেঁয়াজ বাজারে নিয়ে এসেছে। কৃষকদের সাথে আমার আজকে সকালেও কথা হয়েছে। কৃষকেরা আমাদের কাছে জানিয়েছেন বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজের কিন্তু আমদানি রয়েছে, কিন্তু সেই হিসেবে ক্রেতা নেই। ব্যবসায়ীরা কিন্তু পেঁয়াজ কিনছে না। ব্যবসায়ীদের সংখ্যাও কম। পেঁয়াজ যারা ভোক্তা পর্যায়ে যারা রয়েছে তাদেরকে কেনার সংখ্যা কিন্তু কম। মুন্নি, আপনি জানেন যে এই বছর রাজবাড়ীতে যে পেঁয়াজ উৎপাদন হয়েছে, এবছর কিন্তু রাজবাড়ির কৃষকেরা উন্নত প্রযুক্তি ব্যবহার করেছে এবং তারা হাইব্রিড জাতের যে পেঁয়াজ রয়েছে সেটি কিন্তু চাষ করেছে। যে কারণে গত বছর যেই জমিটিতে ২০ মণ পেঁয়াজ উৎপাদন হয়েছে, সেই জমিটিতে কিন্তু একই জমিতে এই বছর অন্তত পক্ষে ৬০ মণ পেঁয়াজ উৎপাদন হয়েছে। এই যে পেঁয়াজের ৩ গুণ উৎপাদন, এই ৩ গুণ উৎপাদনের কারণে কিন্তু পেঁয়াজের কিন্তু যোগান বেড়েছে এবং এই যোগান বেড়ে যাওয়ার কিন্তু কারণেই কিন্তু বাজারে কিন্তু ক্রেতা নেই। যে কারণে কিন্তু যারা পেঁয়াজ চাষি রয়েছে তারা কিন্তু দাম পাচ্ছে না। এছাড়াও পেঁয়াজ উত্তোলনের সময় কিন্তু পেঁয়াজে পচন ধরেছে, যে কারণে কিন্তু কৃষকেরা পেঁয়াজের লাভ নিয়ে তারা কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। মুন্নি, মেহেদী হাসান, আপনি সঙ্গেই থাকবেন, খবর রাখতে থাকুন। রাজবাড়ীতে পেঁয়াজের ন্যায্য দাম না পেয়ে ক্ষুব্ধ কৃষকরা, এই বিষয়ে মেহেদী হাসান খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন। হিমাগার ভাড়া বাড়ানোর কারণে আলু সংরক্ষণ করতে গিয়ে সংকটে পড়েছেন জয়পুরহাটের কৃষক। তারা বলছেন, এবছর ৪৩,০০০ হেক্টরের বেশি জমিতে আলু চাষ হয়েছে। উৎপাদন ভালো হলেও বাজারে ন্যায্য দাম তারা পাচ্ছেন না। আবার ভাড়া বাড়ার কারণে আলু হিমাগারেও সংরক্ষণ করা কঠিন হয়ে গেছে। মোয়াজ্জেম হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। জয়পুরহাটে আলুর বাম্পার ফলন হলেও বীজ, সার, কীটনাশক আর শ্রমিক খরচ বাড়ায় বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দাম। ভবিষ্যতে ভালো দামের আশায় হিমাগারে আলু সংরক্ষণ করতে ছুটছেন তারা। তবে সেখানেও সংরক্ষণ ব্যয় বেড়ে যাওয়ায় লাভের আশার জায়গাটি পরিণত হয়েছে উদ্বেগের কেন্দ্রে। ব্যবসায়ীরা বলছেন, আলুর বহুমুখী ব্যবহার ও বিদেশে রপ্তানির ব্যবস্থা না করা হলে লোকসান আরও বাড়বে। আমাদের চাওয়া 60 টাকা লাগে, 360 টাকা লাগে, কিন্তু ওনারা নিচ্ছে 400। আগে ডিক্লার দিচ্ছে 380 টাকা, সে ভরা নির্ধারণ করার পর এখন করতেছে 400 টাকা। ওই জন্য আমরা কৃষকেরা ও ব্যবসায়ীরা আন্দোলন করতেছি। কৃষকরা বলছেন, আলুর দর পতনে প্রতি বস্তায় 300 টাকা করে লোকসান হচ্ছে তাদের। এতে ক্ষতির সম্মুখীন হবে প্রায় 120 কোটি টাকা। কৃষক মানুষ, আমরা আলু রাখছি 500 বস্তা বা 1000 বস্তা। আমরা কলেস্টোরে আসছি,
আসে, আলুর দাম পাচ্ছি না ঠিক মতো। হিমাগার থেকে যে লাভটা আসে সে মূল্যে এবার অন্তত প্রতি বস্তায় 300 টাকা করে লস হচ্ছে। আলুর দাম কম, আমার আলু চুরে থছি, আলু চুরে ভাড়া বেশি লাগে, আর কিভাবে চলাফেরা করি। হিমাগার কর্তৃপক্ষ বলছে বিদ্যুৎ বিল, শ্রমিক মজুরি ও যন্ত্রাংশের দাম বৃদ্ধির কারণে হিমাগার ভাড়া সমন্বয় করা হয়েছে। কৃষক এবং কোল্ড স্টোরের ব্যবসাকে টিকে রাখতে গেলে আলুর বহুমুখী ব্যবহার এবং বাইরে সরকারকে রপ্তানি করতে হবে। এখন যে আলুর যে চাষ হয়, এগুলো আলুর চাষ না করে অন্য যে শস্যগুলো হয়, এগুলো শস্যের প্রতি চাষাবাদের প্রতি তাদেরকে উৎসাহিত করতে হবে। এদিকে কৃষি বিপণন বিভাগ বলছে কৃষকদের সংরক্ষণ খরচ কমাতে হিমাগার কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে ভাড়া নির্ধারণ করা হবে। আমরা আশা করছি যে সরকার কৃষকের স্বার্থ সংরক্ষণের দিকে লক্ষ্য রেখেই এই ভাড়াটি পুনর্বিবেচনার একটি যৌক্তিক মূল্য নির্ধারণ করবেন। এবার প্রায় 10 লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। বিপরীতে জেলার 22টি হিমাগারে সংরক্ষণ করা যায় মাত্র 2,10,000 মেট্রিক টন আলু। শাকিলা সিথি, 71। আলু সংরক্ষণ করতে গিয়ে সংকটে পড়েছেন জয়পুরহাটের কৃষকরা। এ বিষয়ে আরো জানাতে সহকর্মী মজেম হোসেন যুক্ত হচ্ছেন। মজেম, হিমাগার সংকট নিয়ে এই বিষয়ে কি বলছেন কৃষকরা এবং হিমাগার কর্তৃপক্ষ, কৃষি বিভাগ কি বলছে? আপনি প্রতিবেদনে যেমনটি বলছেন, জয়পুরহাটে কিন্তু এবারে আলু নিয়ে চরম বিপাকে পড়েছে এখানকার হিমাগার ব্যবসায়িক এবং কৃষকরা। আলু উৎপাদন বেশি হওয়ার কারণে কিন্তু এবারে জয়পুরহাটে আলুর দাম পাচ্ছে না কৃষকরা। এখানে কৃষক এবং ব্যবসায়িকরা যেটা বলছে যে প্রতি বস্তা আলু তারা এখন বর্তমানে বাজার অনুযায়ী প্রায় 300 টাকা লসে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ 300 টাকা যদি লস হয় তাহলে প্রতি বস্তায় 300 টাকা লস হলে দেখা যাচ্ছে যে এইবারে 2,10,000 মেট্রিক টন আলু সংরক্ষণ করেছে, তাতে 120 কোটি টাকার লস হবে বলে এমনটি বলছে এখানকার কৃষক এবং হিমাগার কর্তৃপক্ষরা। আমি এখন রয়েছি যে জয়পুরহাটের নতুনহাট এলাকায়। এখন এই নতুন বাজারে আসে দেখা গেল যে আলুর পর্যাপ্ত মানে সরবরাহ রয়েছে এবং আলুর দাম অত্যন্ত কম হচ্ছে। অর্থাৎ আলুর বাজারে যদি এই অস্থিরতাকে দূর করতে চায় তাহলে সরকারকেই হলো পদক্ষেপ নিতে হবে যে আলুর বহুমুখী ব্যবহার এবং বিদেশে যদি রপ্তানি না করা হয়, আলুর যে বর্তমানে যে 120 কোটি টাকা লস হচ্ছে, কৃষকরা এবং হিমাগার মালিকরা মনে করছেন যে এর চেয়ে অধিক লস হবে বলে তারা মনে করছেন। এমন নেই। মোয়াজ্জেম হোসেন সঙ্গেই থাকবেন। দর্শক, আলু সংরক্ষণ করতে গিয়ে হিমাগার সংকটে পড়েছেন জয়পুরহাটের কৃষকরা। এই বিষয়ে খবর নিয়ে মোয়াজ্জেম হোসেন যুক্ত ছিলেন। ভোলার ব্যস্ততম ইলিশা ঘাটে পর্যাপ্ত পন্টুন, যাত্রী ছাউনি ও অবকাঠামোর অভাবে প্রতিদিন দুর্ভোগের মুখে পড়েছে হাজারো যাত্রী। অথচ বিশ্বব্যাংকের অর্থায়নে নতুন টার্মিনাল নির্মাণের প্রতিশ্রুতি থাকলেও গত 4 বছরেও তা আলোর মুখ দেখেনি। কামরুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। যাত্রী সেবার মান উন্নয়নে 2019 সালে ভোলার ইলিশা ঘাটে চালু করা হয় নতুন লঞ্চ টার্মিনাল। 2022 সালে বিআইডব্লিউটিএ এটি নদীবন্দর হিসেবে ঘোষণা করে। বিশ্বব্যাংকের অর্থায়নে আধুনিক টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়, কিন্তু প্রায় 4 বছরেও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। ইলিশার এই রুটে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে, কিন্তু আপনি দেখেন এই যে একটা টার্মিনাল আছে ভাঙাচোরা, যেখানে মানুষ তো দাঁড়াইতেই পারে না। এখানে টার্মিনাল আছে, টার্মিনালটা ভাঙ্গা, ঠিক আছে, কোনো একটা বাথরুমের ব্যবস্থা নাই। বাংলাদেশ সরকারের কাছে একটু অনুরোধ জানাবো যে এই ঘাটটি আপনারা খুব শীঘ্রই আমাদেরকে সংস্কার করে নতুন টার্মিনালে রূপান্তরিত করেন আর আমাদের যাত্রী হয়রানিটা কমেন। ঘাটে প্রয়োজনীয় সুবিধা না থাকলেও যাত্রীদের দিতে হচ্ছে ঘাট টিকিট, অথচ ঘাটের পন্টুন নেই, বিশ্রামাগার ও টয়লেটও বেহাল। বৃষ্টি হইলে আমরা ভেজতেছি, রোদ্দুর হইলে শুকাইতেছি। একটা রোগী নিয়ে আসতে হলে ভালো একটা রাস্তা নাই। কোন জায়গায় একটু বসবো, কোন জায়গায় কি করব না করব, এগুলো একটু ভাবা উচিত। ঘাট ইজারাদাররাও বলছেন পর্যাপ্ত পন্টুন না থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। ইজারা নিয়ে তো আমরা বিপদে আছি, আমরা যাত্রীরা তো আমাদেরকে হয়রানি করে। তারপরে এই যে একটা রাস্তা আছে, রাস্তাটা বর্ষা হইলে পানিতে তলায় যায়, যাত্রী আসতে পারে না। একটা লঞ্চের মধ্যে আরেকটা লঞ্চে বিড়া লাগে, টুসটাস করে একটু বাতাস ছাড়লে আর লঞ্চে পল্টনে জায়গা পাইতেছে না। এদিকে বিআইডব্লিউটি এর একজন কর্মকর্তা বলছেন আধুনিক নদীবন্দর নির্মাণের জন্য বিশ্বব্যাংকের একটি প্রকল্প
গ্রহণ করা হয়েছে। জমি অধিগ্রহণ হলে প্রকল্প বাস্তবায়ন হবে। জমি অ্যাকোয়ার করার প্রসেস চলছে, পরবর্তীতে সেকেন্ড ফেজে আরও 100% কিংবা তার চেয়ে বেশি পার্কিং ইয়েট করার জন্য এটা প্রসেস চলছে। আমরা আশা করি যে জমি যদি অ্যাকোয়ার করা সম্পূর্ণ শেষ হয়ে যায় তাহলে কাজ শুরু হয়ে যাবে। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথে আধুনিক নদীবন্দর বাস্তবায়ন এখন ভোলাবাসীর সময়ের দাবি। পিন্টু হাজং, ৭১। 4 বছরও যাত্রী সেবা নেই ভোলার ইলিশা আধুনিক নৌবন্দরে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল ইসলাম, কি বলছেন যাত্রীরা? কবে নাগাদ নতুন টার্মিনাল নির্মাণ হবে? এই বিষয়ে কি বলছেন বিআইডব্লিউটি এর কর্মকর্তারা? আপনি জানেন যে বাংলাদেশের মধ্যে একদম সর্ববৃহত্তর যে দ্বীপ জেলা রয়েছে, সেই দ্বীপ জেলা ভোলার ভোলার দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা মানুষের রাজধানী সহ সারা দেশের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে কিন্তু নৌপথ। সেজন্য ভোলার সবচেয়ে ব্যস্ততম যে ভোলার ইলিশা ঘাটটি রয়েছে, এখান দিয়ে প্রতিদিনই হাজার হাজার মানুষ লঞ্চে বিভিন্ন স্থানে যাতায়াত করেন। আপনাকে জানিয়ে রাখি যে এই ঘাট দিয়ে দেশের যে মানুষ যাত্রীরা চলাচল করছে তাদের কিন্তু তেমন কোনো সুবিধা তারা পাচ্ছে না, কারণ পর্যাপ্ত পল্টন, যাত্রী ছাউনি নেই, বিশ্রামাগার, প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে এখানে প্রতিদিনই কিন্তু দুর্ভোগে পড়তে হচ্ছে এই যাত্রীদের। বাংলাদেশের কিন্তু এখন ভোলা কিন্তু একটি এখন নৌপথে কিন্তু সবচেয়ে বেশি মানুষ চলাচল করে। আপনাকে জানিয়ে রাখি যে ভোলা লক্ষ্মীপুর রুটে প্রায় 20 থেকে 30টি লঞ্চ এবং সি ট্রাক চলাচল করে এখান দিয়ে। তাই বিশ্ব ব্যাংকের তবে 2022 সালে বিআইডব্লিউটি এর এই ঘাটটিকে নদী বন্দর হিসেবে ঘোষণা করলো, কিন্তু এখানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো বাস্তবে কোনো রূপান্তরিত হয়নি। তাই যাত্রীদের কিন্তু আমরা দেখেছি যে প্রায় সময় কিন্তু এখানে কিন্তু দুর্ভোগে পড়তে হচ্ছে, কারণ এখানে যে পল্টন গুলা রয়েছে প্রায় সময় কিন্তু ঘাটে ঝড়ের কারণে কিন্তু পল্টন ছিঁড়ে যায়, এবং যে ঘাটগুলা যে রাস্তা রয়েছে সেটা কিন্তু জোয়ারের পানিতে কিন্তু এখানে কিন্তু ডুবে যায়। আমরা একজন লঞ্চের একজন স্টাফের সাথে কথা বলবো যে আপনাদের এখানে এই যে টার্মিনাল তো এখানে নৌবন্দর হওয়ার কথা ছিল, সে ব্যাপারে আপনারা মানে কিরকম অসুবিধা করতেছেন? এখানে তো অনেক অসুবিধা, নৌবন্দর হওয়ার কথা ছিল, এটা অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। যাত্রীদের খুব হয়রানি হইতেছে। পল্টন একটা দিছে এক জায়গায়, আরেক জায়গায়, এতে লঞ্চ বেরলে পল্টন পর্বত ধরে আপনি রশি ছিঁড়ে যায়, আবার মানুষ দুর্ভোগ দাঁড়া থাকে, লঞ্চ যাত্রী একসাথে লঞ্চ উঠতে পারে না, এই কিছু ওঠে কিছু বাইরে থাকে। এই অতি দ্রুত এখানে টার্মিনাল দেওয়া প্রয়োজন, জরুরি প্রয়োজন। মানুষের অনেক দুর্ভোগ, এখানে 20-25 হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। শুনছিলেন যে এখানে যে প্রতিদিনই প্রায় 20-25 হাজার যাত্রী চলাচল করে। তাই বিআইডব্লিউটি এর সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা খুব দ্রুতই এখানে এই নদী বন্দর করার পরিকল্পনা করেছেন, তারা দ্রুত কর্তৃপক্ষকে জানিয়েছেন। কামরুল ইসলাম, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। 4 বছরও যাত্রী সেবা নেই ভোলার ইলিশা আধুনিক নৌবন্দরে। এ বিষয়ে কথা বলতে কামরুল ইসলাম যুক্ত ছিলেন। ঢাকার ধামরায়ে কুশুরা ধানতারা সংযোগ সড়কের কাজ না করে চলে গেছে ঠিকাদার। 2 বছরের বেশি সময় পড়ে থাকায় সড়কটি ভেঙে গেছে, তৈরি হয়েছে খানাখন্দের। এতে বিপাকে পড়েছে কুশুরা, বাইশাকান্দা, যাদবপুর সহ 3 ইউনিয়নের প্রায় 50 গ্রামের মানুষ। এদিকে উপজেলা প্রকৌশলী বলছেন ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ না করায় বাতিল হয়েছে চুক্তি। রাসেল হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 2022 সালে ধামরাই উপজেলার কুশরা থেকে ধানতার পর্যন্ত 8 কিলোমিটার গ্রামীণ সড়ক শক্তিশালী ও প্রশস্তকরণ প্রকল্পের কাজ পায় মেসার্স ইসমাইল হোসেন ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। 2024 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও কাজ না করে ঠিকাদারি প্রতিষ্ঠান চলে যাওয়ায় সড়কটির কাজ বর্তমানে বন্ধ রয়েছে। বর্তমানে সড়কটি দিয়ে অটোরিকশা ছাড়া কোনো গাড়ি চলাচল করতে পারে না। হাসপাতালে আমরা 1 ঘন্টা 10 মিনিট আধা ঘন্টা বই আস্তে আস্তে চালাইতে হয়। একটু বৃষ্টি এলে সেদিক ঢল যায়, আমরা রাস্তাটা ভাঙা গাড়ি ঘোড়া যাওয়ার খুব সমস্যা হইতেছে। রাস্তা মনে করেন চলার খুবই কঠিন ব্যাপার, মানুষ যাইবে না, মনে করেন বালাটা গাড়ি যাইবই না একবারে। গাড়ির চালকরা বলছেন বর্তমানে সড়কটি দিয়ে 10 মিনিটের রাস্তা যেতে লাগে আধা ঘন্টা। সেই সাথে প্রতিনিয়ত গাড়ির চাকা সহ বিভিন্ন যন্ত্রাংশ দ্রুত নষ্ট হচ্ছে। ভালো জিনিস নষ্ট হয়ে যায়। আমার ঘরে আগে একটা টাকা না গেতাম 2 বছর গেত বা 1 বছর গেত, তখন 3 মাস পর চাকা পাল্টান, তার দাম মনে করে অনেক। যাত্রীরা গাড়িতে বসে থাকতে পারে না,
আচার ওচার লাগে, যা কি লাগে। বহুত গাড়িও ক্ষতি, আমাকে জানেরই ক্ষতি, বুঝছেন, প্যাসেঞ্জারের ক্ষতি। এদিকে উপজেলা প্রকৌশলী বলছেন, আগের ঠিকাদারকে আইনগত কারণে চুক্তি বাতিল করে নতুন টেন্ডার দেওয়া হয়েছে, দ্রুত কাজটি শেষ করা হবে। আইনগত কারণে কাজটির চুক্তি আমরা বাতিল করে নতুন টেন্ডার করেছি, যা মূল্যায়ন প্রক্রিয়ায় আছে। আমরা আশা করতেছি সকল প্রক্রিয়া সম্পন্ন করে খুব তাড়াতাড়ি এই কাজটি করা যাবে। দ্রুত ঠিকাদার নিয়োগ করে সড়কটির কাজ শেষ করার তাগিদ এই পথে চলাচলকারীদের। আল ইমরান, ৭১। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দান বাক্সে এবার পাওয়া গেল ১৫,৯০,৮০,১৪৬ টাকা সহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। ৬ মাস পর শনিবার সকাল ৭টায় দান বাক্সগুলো খোলার পর টাকা গণনা সকাল থেকে শুরু হয়ে শেষ হয় রাত 8:45-টায়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর ১৩টি দান বাক্সে ১১,৭৮,৪৮,৫৩৮ টাকা পাওয়া গিয়েছিল। পাগলা মসজিদ কর্তৃপক্ষ জানায়, সাধারণত ৩ থেকে ৪ মাস পর পর দান সিন্ধুক খোলা হয়। এবার ৬ মাস পর দান সিন্ধুক খোলা হয়েছে, পাওয়া গেছে রেকর্ড পরিমাণ টাকা। প্রায় ৪৫০ বছরের পুরনো পাকা বাড়ির সন্ধান পাওয়া গেছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব ইয়ারব্যাগ গ্রামে। চুনসুরকি দিয়ে তৈরি দ্বিতল ভবনটি পর্তুগিজদের দুর্গ বলে খ্যাত। রয়েছে ঘাট বাঁধানো দিঘি। প্রাচীন স্থাপত্য শৈলী ও রহস্যময় সুড়ঙ্গের জন্য দর্শনার্থীদের কাছে এটি আজও আকর্ষণীয়। বিধান সরকারের প্রতিবেদন। জঙ্গল বেষ্টিত ৬ কক্ষের দ্বিতল ভবনটির চারদিকে ১০ ফুট উচ্চতার প্রাচীর ঘেরা ছিল। প্রাচীন এই পাকা ভবনটি নিয়ে রয়েছে নানা অলৌকিক গল্পকথা। ভবনটির অন্য অংশ গুড়িয়ে দিয়ে বসতি করেছেন স্থানীয় হাওলাদার বংশীয়রা। তারাও বংশ পরম্পরায় এই স্থাপনা নিয়ে শুনেছেন হরেক গল্প। বিল্ডিংটা তৈরি হয়েছে ব্রিটিশরা এদেশে আসারও ১০০ বছর আগে। যতটা আমরা নিদর্শন পাইছি তাতে দেখা যায় এখানে পর্তুগিজ জলদস্যুরা ছিল। কমপক্ষে 10 ফিট পরিমাণে একটা বাউন্ডারি ছিল। এখন তো ঘরদুয়ার বাড়ছে, এই জন্য আমরা কি সাইডে বাইরে করতেছি আর কি। সিঁড়ির কোঠায় আগ্নেয়াস্ত্র ব্যবহারের জন্য গোলাকার ছিদ্র, সুড়ঙ্গ পথ আর দিঘির পাড়ে আনারস বাগানের উপস্থিতি স্থানীয়দের কাছে এটিকে পর্তুগিজদের দুর্গ বলে মনে করায়। এই যে নিচে সিঁড়ির নিচে সুড়ঙ্গটা ছিল, এটা দিয়ে যেমন পুষ্কিনের দিকে যেত আর একটা এই দিকে গেছে। আমরা ছোটবেলা থেকে এই পাক্কা বাড়ি সম্বন্ধে শুনছি, কিন্তু আমরা কয়েকবার এই জায়গায় আসছি। এই সুড়ঙ্গটা অনেক গভীরে ছিল এবং অনেক পুরানো একটা রাস্তার মতো ছিল। মেহেন্দিগঞ্জের একজন সংবাদকর্মী জানান, প্রাচীন এই স্থাপনা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি দল কাজ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুলকার নাইন তার টিম নিয়ে এখানে এসেছিলেন এবং এই বাড়িটার উপরে, পাক্কা বাড়িটার উপরে তাদের একটা অ্যাসাইনমেন্ট তারা তৈরি করেছে অলরেডি, এবং তা আপনার প্রত্নতত্ত্ব বিভাগে তারা সাবমিট করেছে। এ নিয়ে বরিশাল জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান বলেন, স্থানটি পরিদর্শন করে এর ঐতিহাসিক গুরুত্ব থাকলে তা সংরক্ষণের জন্য অধিদপ্তরে জানানো হবে। সিদ্ধান্ত হলে তারা প্রাচীন স্থাপনাটি সংস্কারের ব্যবস্থা নেবেন। আমি এটা সরজমিন পরিদর্শনে যাব। যদি এর ঐতিহাসিক ভ্যালু এবং প্রত্নতাত্ত্বিক তাৎপর্য থেকে থাকে তাহলে অবশ্যই এটা সংস্কার সংরক্ষণ করার জন্য আমি অধিদপ্তরে প্রতিবেদন দাখিল করব। প্রমত্তা মেঘনার তীরে গড়ে ওঠা ঐতিহাসিক পাকা ভবনটির সাথে এই অঞ্চলে পর্তুগিজদের উপস্থিতি, তাদের কর্মকাণ্ড এবং ইতিহাস জড়িয়ে আছে। বিধান সরকার, ৭১, বরিশাল। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ। এতে ১-০ গোলে ব্রাজিলকে হারিয়ে জয় পায় আর্জেন্টিনা দল। শনিবার বিকেলে রুয়েট মাঠে আনোয়ার ইস্পাতের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলে ভাগ হয়ে খেলায় অংশ নেয়। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে জালে বল পাঠিয়ে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা সমর্থক দল। আয়োজকরা জানান, আনোয়ার ইস্পাতের মতো স্বনামধন্য ব্র্যান্ডের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেলবন্ধন ঘটানো এই ফুটবল ফেস্টের মূল উদ্দেশ্য। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
কেরানীগঞ্জে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কেরানীগঞ্জের সুভাট্টা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় 1-0 গোলে জয়ী হয়েছে ব্রাজিল সমর্থক দল। খেলায় একমাত্র গোল দিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন তুষার আব্দুল্লাহ। শেষে কেরানীগঞ্জ প্রেস ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্যরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।